সেন্ট্রাল জেলের লোহার গেটটা যখন ক্যাটক্যাট শব্দে বন্ধ হলো, অর্ণব অনুভব করল তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। অর্ণব একজন তরুণ সাংবাদিক, যে ছদ্মবেশে এই জেলের নিরাপত্তা আর দুর্নীতির খবর নিতে এসেছে। তার নাম বদলে রাখা হয়েছে বন্দি নম্বর 420। কিন্তু তার মূল লক্ষ্য হলো এই জেলের মহিলা ওয়ার্ডের সেই রহস্য ভেদ করা, যা নিয়ে শহরে কানাঘুষো চলছে। মহিলা ওয়ার্ডের ইনচার্জ হিসেবে আছেন মিসেস মৈত্রী। গম্ভীর মুখ, চোখে পুরু চশমা, আর হাতে সবসময় একটা ভারী চাবির তোড়া। অর্ণব এখানে ঢোকার আগেই শুনেছিল এই জেলের ভেতর রাতে এমন কিছু ঘটে যা বাইরের জগৎ কল্পনাও করতে পারবে না। বিশেষ করে প্রতি রাতে জেলখানার ড্রাম ভর্তি করে দেশি মাখন কেন আসে, তার উত্তর কারোর কাছে নেই। অর্ণব যখন জেলের ভেতর প্রথম রাত কাটাচ্ছিল, সে লক্ষ্য করল এক অদ্ভুত নীরবতা। রাত ঠিক 11টার পর বুট জুতোর শব্দ শোনা গেল। অর্ণব তার সেলের গড়াতে মুখ ঠেকিয়ে দেখল মিসেস মৈত্রী আর কয়েকজন কনস্টেবল মিলে চাকার ট্রলিতে করে বড় বড় স্টিলের কৌটো নিয়ে মহিলা ওয়ার্ডের দিকে যাচ্ছেন। বাতাসে মাখনের একটা তীব্র সুবাস ভেসে আসছিল। পরের দিন সকালে অর্ণব যখন জেলের বাগানে কাজ করছিল, তখন তার আলাপ হলো রহমত চাচার সাথে। রহমত এই জেলের সবচেয়ে পুরনো কয়েদি। সে ফিসফিস করে অর্ণবকে বলল, ওদিকে নজর দিও না বাবা, যারা ওই মাখনের রহস্য জানতে গেছে তারা আর কোনোদিন সূর্য দেখেনি। রহমতের কথা শুনে অর্ণবের কৌতূহল আরও বেড়ে গেল। সে লক্ষ্য করল মহিলা ওয়ার্ডের 3-4 জন বন্দী, যারা আগে খুব রোগা আর দুর্বল ছিল, তারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। তাদের চোখের দৃষ্টিতে এক ধরনের বন্য উন্মাদ। অর্ণব সিদ্ধান্ত নিল আজ রাতে তাকে ওই মহিলা ওয়ার্ডের শেষ প্রান্তে পৌঁছাতে হবে। রাত যখন গভীর, অর্ণব কৌশলে তার সেলের তালা খুলে, যা সে আগে থেকেই আলগা করে রেখেছিল, অন্ধকারে গিয়ে সে মিশে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল শেষ কক্ষটির সামনে মিসেস মৈত্রী দাঁড়িয়ে আছেন। কক্ষটির ভেতর থেকে মানুষের হাঁপানোর শব্দ আর পাথরের ঘষার এক বিকট শব্দ আসছে। অর্ণব আড়াল থেকে উঁকি দিয়ে যা দেখল, তাতে তার চোখ কপালে উঠল। সেই শক্তিশালী মহিলা বন্দীরা চামচ দিয়ে মাখন খাচ্ছে, আর মেঝের এক কোণে বিশাল এক পাথর সরানোর চেষ্টা করছে। মিসেস মৈত্রী তাদের দিকে তাকিয়ে দ্রুত হেসে বললেন, আর মাত্র কয়েক হাত বাকি, মাখন খেয়ে গায়ের জোর বাড়াও, কাল রাতের মধ্যেই যেন কাজ শেষ হয়। অর্ণব বুঝতে পারল এটা কোনো সাধারণ জেলখানা নয়। অভিজাত্যের আর নিয়মের আড়ালে এখানে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পালানোর পথ। কিন্তু এই মাখনের সাথে আর কি মেশানো আছে যা মানুষকে জানোয়ারের বানিয়ে দিয়েছে? অর্ণব যখন ফেরার চেষ্টা করল, তখন হঠাৎ তার পায়ের নিচে একটা শুকনো ডাল মড়মড় করে উঠল। মিসেস মৈত্রী চট করে ঘুরে তাকালেন। কে ওখানে? মিসেস মৈত্রী তীক্ষ্ণ চিৎকারে অর্ণবের রক্ত হিম হয়ে এলো। সে দ্রুত একটি ভাঙা আলমারির পেছনে নিজেকে লুকিয়ে ফেললেন। মৈত্রী দেবী চট করে জেলের করিডোরটা
একবার দেখে নিয়ে গজরাতে গজরাতে ভেতরে চলে গেলেন। অর্ণব বুঝল এই জেলের ভেতরে সে যতটা নিরাপদ ভাবছিল, পরিস্থিতি তার থেকেও কয়েক গুণ বেশি জটিল। পরের দিন ভোরে জেলের ভেতরে এক নতুন মুখ দেখা গেল। ইন্সপেক্টর বিক্রম। বিক্রম এই জেলের নতুন সুপারিনটেন্ডেন্ট হিসেবে চার্জ নিতে এসেছে। মানুষটা দেখতে যেমন সুঠাম, তেমনি তার চোখের চাউনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত। অর্ণব ভাবল বিক্রমের সাহায্য নেওয়া যাক কিনা, কিন্তু এই জেলে কে কার লোক তা বোঝা দায়। অর্ণব লক্ষ্য করল মিসেস মৈত্রী বিক্রমের সামনে অত্যন্ত বিনয়ী থাকলেন। আড়ালে গিয়ে অন্য কনস্টেবলদের সাথে কি যেন সলা পরামর্শরা করছেন। অর্ণব কৌশলে জেলের রান্নাঘরের দিকে গেল। সেখানে মাখনের খালি কৌটোগুলো পড়েছিল। সে একটা কৌটো হাতে নিয়ে তার তলানিতে লেগে থাকা মাখন আঙুলে করে একটু চেখে দেখল। স্বাদে এটা সাধারণ মাখনের মতো হলেও এর গন্ধে একটা বিশেষ ধরনের ঔষধের কটু গন্ধ আছে। অর্ণব তার সাংবাদিক জীবনের অভিজ্ঞতা থেকে বুঝল এটি কোনো সাধারণ পুষ্টিকর খাবার নয়। এর মধ্যে সম্ভবত কোনো উচ্চমাত্রার স্টেরয়েড মেশানো আছে, যা মানুষের পেশিগুলোকে অস্বাভাবিকভাবে শক্তিশালী করে তোলে ঠিকই, কিন্তু মস্তিষ্কের কয়েদের স্থির আর উগ্র করে ফেলে। বিকালে জেলের লাইব্রেরিতে বসে অর্ণব যখন পুরনো রেকর্ড চেক করছিল, তখন সেখানে বিক্রম প্রবেশ করলেন। বিক্রম অর্ণবের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, 420 নম্বর কয়েদি, তুমি লাইব্রেরিতে কি করছো? এখানে তো সাধারণত কেউ আসে না। অর্ণব একটু ঝুঁকি নিয়েই বলল, স্যার, আমি আসলে খুঁজছি যে এই জেলের নিচে কোনো পুরনো ম্যাপ বা ড্রেনেজ সিস্টেমের নকশা আছে কিনা। বিক্রমের চোখ মুহূর্তের জন্য জ্বলে উঠল। তিনি অর্ণবের খুব কাছে এসে নিচু স্বরে বললেন, তুমি কি সাংবাদিক? অর্ণব মুখার্জি, তোমার খোঁজ আমি আগে থেকেই পেয়েছি। অর্ণব চমকে উঠল। বিক্রম জানালেন, তিনি আসলে ইনভেস্টিগেশন ব্যুরো থেকে পাঠানো হয়েছে এই জেলের বড় ধরনের কোনো অপরাধ চক্র ধরতে। তিনি অর্ণবকে জানালেন যে মহিলা ওয়ার্ডের সেই অন্ধকার ঘরে কেবল মাখন আর সুড়ঙ্গ নয়, বরং সেখানে মাটির নিচে এক বিশাল ল্যাবরেটরি আছে, যেখানে মানব শরীরে নিষিদ্ধ ড্রাগের পরীক্ষা চালানো হচ্ছে। আর এই সব কিছুর মাস্টারমাইন্ড হলো খোদ জেলের বড় কর্তারা। বিক্রম অর্ণবকে একটি ছোট ক্যামেরা পেন দিয়ে বললেন, আজ রাতে যখন ওরা কাজ শুরু করবে, তোমাকে ওই সুড়ঙ্গের ভেতরে ঢুকে ল্যাবরেটরির ছবি তুলে আনতে হবে। আমি বাইরে থেকে ব্যাকআপ দেব। রাত বাড়ার সাথে সাথে জেলের আকাশ কালো মেঘে ঢেকে গেল। অর্ণব আবার সেই নিষিদ্ধ ওয়ার্ডের দিকে রওনা দিল, কিন্তু এবারের পথটা আরো দুর্গম। সে যখন সুড়ঙ্গের মুখে পৌঁছালো, দেখলো সেই মহিলারা মাখন খেয়ে দানবের মতো শক্তিতে মাটির নিচে ড্রিলিং করছে। পাথরের আড়াল থেকে সে যখন ছবি তুলছে, হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাতের স্পর্শ সে অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখলো সেই পুরনো কয়েদি রহমত। রহমত চাচা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখে এখন আর দয়া নেই, আছে এক পৈশাচিক হিংস্রতা। রহমত চাচা অস্পষ্ট স্বরে বললেন, সবাইকে মাখন খেতে হয় না অর্ণব, কেউ কেউ ঘাতক হয়েও জন্মায়। অর্ণব বুঝতে পারল রহমত চাচা আসলে মিসেস মৈত্রীর প্রধান চর। তার সামনে এখন একদিকে সেই দানবীয় মহিলারা, আর অন্যদিকে হাতে ধারালো অস্ত্র নিয়ে রহমত চাচা। রহমত চাচার হাতে থাকা পুরনো খুঁটটি
বিদ্যুতের মতো চমকাচ্ছে, চকচক করে উঠল। অর্ণব বুঝল এই বৃদ্ধ কয়েদি আসলে এই জেলের অপরাধ সাম্রাজ্যের এক অত্যন্ত প্রহরী। রহমত ফিসফিস করে বলল, অর্ণব, তুমি বড্ড বেশি জেনে ফেলেছ। এই পাতালের রহস্য যে জেনে যায় তার ঠাঁই হয় এই মাটির নিচে। অর্ণব পিছপা না হয়ে সাহসের সাথে রুখে দাঁড়ালো। সে জানতো গায়ের জোরে সে রহমতের হারাতে পারবে না, তাকে বুদ্ধি খাটাতে হবে। ঠিক সেই মুহূর্তে করিডোরের ওপাশ থেকে বিক্রমের দেওয়া সেই ক্যামেরাটা পেনের ফ্ল্যাশে রহমতের চোখের ওপর ফেলল। তীব্র আলোয় রহমত সাময়িকভাবে অন্ধ হয়ে যেতেই অর্ণব এক ঝটকায় তাকে ধাক্কা দিয়ে সেই সুড়ঙ্গের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। সুড়ঙ্গের ভেতরে অন্ধকার আর ভ্যাপসা গন্ধ। অর্ণব হামাগুড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। নামার সময় সে অনুভব করলো চারপাশের দেওয়ালগুলো সাধারণ মাটির নয়, বরং সেগুলো কংক্রিট দিয়ে মজবুত করা। কিছু দূর যাওয়ার পর সুড়ঙ্গটি এক বিশাল লোহার দরজার সামনে গিয়ে শেষ হলো। দরজাটি আধখোলা ছিল। ভেতরে উঁকি দিতেই অর্ণব চোখে ছানা বড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ পালানোর পথ নয়, বরং এক অত্যাধুনিক ল্যাবরেটরি। জেলের ভেতরে এত বড় বৈজ্ঞানিক পরিকাঠামো থাকতে পারে তা কল্পনাও করা যায় না। সেখানে দেখা গেল কাচের বড় বড় জারে সেই রহস্যময় দেশি মাখন রাখা আছে। সাদা পোশাক পরা কিছু লোক সেই মাখনের সাথে নীল রঙের এক রাসায়নিক মেশাচ্ছে। অর্ণব দেখল বন্দি মহিলাদের এখান থেকেই ইনজেকশন দেওয়া হচ্ছে এবং তারপর তাদের সেই মাখন খাওয়ানো হচ্ছে। এক কোণে রাখা একটি কম্পিউটারের স্ক্রিনে অর্ণব দেখতে পেল প্রজেক্টর নাম অপারেশন মহিষাসুর। এর উদ্দেশ্য হলো এমন এক সেনাবাহিনী তৈরি করা যারা কোনো ব্যথা অনুভব করবে না এবং যাদের গায়ের জোর হবে সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বেশি। আর এই পুরো প্রজেক্টর অর্থায়ন করছে এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। হঠাৎ মিসেস মৈত্রীর গলার আওয়াজ শোনা গেল। তিনি ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিকের সাথে কথা বলছেন। মৈত্রী বললেন, কাল রাতের মধ্যেই এই 4 জন বন্দীকে শহরের বাইরে পাঠাতে হবে। ক্লায়েন্টের অপেক্ষা করছে। আর এই অর্ণব নামের ছেলেটা কি হলো? বিজ্ঞানী নির্লিপ্ত গলায় উত্তর দিল, রহমত ওকে শেষ করে দিয়েছে নিশ্চয়ই। আপনি ল্যাবরেটরি সিল করার প্রস্তুতি নিন। অর্ণব বুঝতে পারল সময় খুব কম। সে দ্রুত তার ক্যামেরার পেন দিয়ে ল্যাবরেটরির সব ফাইল আর সেই নীল রাসায়নিকের ছবি তুলতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত একটি কাচের বিকার তার কনুই লেগে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। শব্দের সাথে সাথেই ল্যাবরেটরির সাইরেন বেজে উঠল। মৈত্রী আর গার্ডাররা অস্ত্র হাতে অর্ণবের দিকে ছুটে এলো। অর্ণব দেখল সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তার পালানোর আর কোনো পথ নেই। ঠিক সেই সময় ল্যাবরেটরির ভেন্টিলেশনের পাইপ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। অর্ণব দেখল উপরে বিক্রমের ছায়া। বিক্রম ওপর থেকে চিৎকার করে বললেন, অর্ণব, ওদিকে ড্রেনেজ পাইপটা দিয়ে ঝাঁপ দাও। আমি গ্যাস গ্রেনেড ছুঁড়েছি। পুরো ল্যাবরেটরি ধোঁয়ায় ভরে গেল। অর্ণব সেই অন্ধকারের মধ্যেই পাইপ লক্ষ্য করে ঝাঁপ দিল, কিন্তু পাইপের শেষ মাথায় সে যা দেখল তা তাকে আরো বড় বিপদের মুখে দাঁড় করিয়ে দিল। পাইপটি সরাসরি মিশেছে জেলের পিছনের একটি গভীর নর্দমায়, যেখানে পাহারায় রয়েছে শিকারী কুকুরেরা। নর্দমার নোনা জল আর আবর্জনার ভেতর দিয়ে অর্ণব যখন কোনো মতে নিজেকে
টেনে তুলল। তখন তার কান ফাটানো কুকুরের ডাক আর পুলিশের হুইসেল শোনা যাচ্ছে। জেলের শেষ শিকারী কুকুরগুলো তার গন্ধ পেয়ে গেছে। অন্ধকার নর্দমার ভেতর দিয়ে সে যখন এগোচ্ছে, হঠাৎ তার মনে হলো পায়ের নিচে জলটা কেমন যেন গরম। সে বুঝতে পারল ল্যাবরেটরির কোনো রাসায়নিক বর্জ্য এই নর্দমায় এসে মিশেছে। অর্ণব লক্ষ্য করল নর্দমার দেওয়ালগুলোতে ছোট ছোট কিছু ছিদ্র আছে। সে তার ক্যামেরা পেছন দিয়ে একটা শেষ ছবি তুলে নিল। হঠাৎ একটি বিশাল আকৃতির অ্যালসেসিয়ান কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ল। অর্ণব তার হাতে থাকা ক্যামেরা পেনটি বাঁচানোর জন্য এক হাতে কুকুরের গলা চেপে ধরল আর অন্য হাতে পাশের একটি লোহার শিকল টেনে ধরল। প্রচন্ড ধস্তাধস্তির পর সে কুকুরটিকে এক পাশে সরিয়ে দিয়ে একটি ভাঙা পাঁচিল টপকে জেলের পেছনের জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গলের ভেতরে সে দেখতে পেল ইন্সপেক্টর বিক্রম দাঁড়িয়ে আছেন, কিন্তু বিক্রমের হাতে রিভলভার এবং তার লক্ষ্য অর্ণবের কপাল। বিক্রমের মুখে এক নিষ্ঠুর হাসি। তিনি বললেন, অর্ণব, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো। সব তথ্য এক জায়গায় জড়ো করে দিলেও। এবার ওটা আমাকে দাও আর চিরদিনের মতো শান্তিতে ঘুমাও। অর্ণব স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল বিক্রম আসলে আইবি অফিসার নন। তিনি এই অন্ধকারের সাম্রাজ্যের একজন অংশীদার, যিনি জেলের বড় কর্তার হয়ে তত্ত্বগুলো লোপাট করতে এসেছেন। তিনি অর্ণবকে ব্যবহার করেছেন মাত্র। অর্ণব ধীর গলায় বলল, আপনিও ওদের মতো আইনের লোক হয়ে আপনি এই অপরাধকে সমর্থন করছেন? বিক্রম হাসলেন। আইন দিয়ে পেট ভরে না অর্ণব। এই অপারেশন মহিষাসুর সফল হলে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রাগ মাফিয়া হতে পারবো। এখন ক্যামেরাটা দাও। অর্ণব জানতো ক্যামেরা দিলে সে এখনই মারা পড়বে। সে হঠাৎ জঙ্গলের ভেতরে একটি জলাশয়ের দিকে দৌড় দিল। বিক্রম পেছন থেকে গুলি ছুড়লেন, যা অর্ণবের কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। অর্ণব যন্ত্রণায় কাতরে উঠলেও থামল না। সে জলের ভেতর ডুব দিল। জলের নিচে সে দেখতে পেল এক সুড়ঙ্গ পথ, যা সরাসরি জেলের পুরনো কুয়ার সাথে যুক্ত। সে বুঝতে পারল এটি সেই গোপন পথ যা দিয়ে মিসেস মৈত্রী আর বিক্রম মাল পাচার করেন। অর্ণব জেলের নিচে দম আটকে সাঁতরে কুয়ার ভেতর দিয়ে জেলের ভেতরের এক পরিত্যক্ত গুদামে গিয়ে উঠল। গুদামটিতে ঢুকে সে দেখল সরাসরি ড্রাম। সেগুলোর গায়ে এই একটি নীল রাসায়নিকের ছাপ। অর্ণব বুঝল এই পুরো জেলটাই আসলে একটা বোমা। সে যদি এই রাসায়নিকগুলোতে আগুন ধরিয়ে দিতে পারে, তবে পুরো ল্যাবরেটরি আর এই অপরাধের আস্তানা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাতে তার নিজের প্রাণও যেতে পারে। ঠিক তখন গুদামের দরজা লাথি মেরে খুলে ভেতরে ঢুকলেন মিসেস মৈত্রী আর বিক্রম। তাদের পেছনে সেই মাখন খেয়ে দানব হওয়া চারজন মহিলা বন্দী। মৈত্রী বললেন, আর পালানোর জায়গা নেই অর্ণব। আমাদের এই প্রজেক্টের প্রথম টেস্ট তোমার ওপরই করা হবে। এই মহিলাদের হাতেই তোমার মৃত্যু লেখা আছে। মহিলারা পশুর মতো গর্জন করে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ণবের হাতে তখন কেবল একটি দেশলাই বাক্স, যা সে রহমত চাচার ঘর থেকে সরিয়েছিল। সে কি পারবে নিজেকে বাঁচাতে, নাকি এই ধ্বংসপুরীর আগুনেই শেষ হয়ে তার জীবনের গল্প? গুদামের স্যাঁতস্যাঁতে অন্ধকারে সেই চারজন নারী বন্দী যখন অর্ণবের দিকে এগোচ্ছিল, তাদের চোখের মনি তখন
সম্পূর্ণ নীল হয়ে গেছে। ওই বিষাক্ত মাখনের প্রভাবে তাদের হিতাহিত জ্ঞান বলতে কিছুই নেই, কেবল পেশিশক্তি আর হিংস্রতা কাজ করছে। অর্ণব দেখল বিক্রম আর মৈত্রী নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছেন। অর্ণব দ্রুত দেশলাইয়ের একটি কাঠি জ্বালিয়ে চিৎকার করে বলল, এক পাও এগোবেন না। এই ড্রামগুলোতে যে রাসায়নিক আছে তা অত্যন্ত দাহ্য। একটা স্ফুলিঙ্গেই পুরো জেলের মাটি কেঁপে উঠবে। মৈত্রী দেবী থমকে গেলেও বিক্রম অট্টহাসি দিয়ে উঠলেন, তুমি মরতে ভয় পাও না অর্ণব? আমি জানি নিজের প্রাণের মায়ায় তুমি কখনো এই আগুন জ্বালাবে না। বিক্রমের নির্দেশে একজন নারী বন্দী বাঘের মতো অর্ণবের ওপর ঝাঁপিয়ে পড়ল। অর্ণব কোনো মতে সরে দাঁড়ালেও সেই মহিলার এক থাবায় কাঠের একটি মজবুত টেবিল চুরমার হয়ে গেল। অর্ণব বুঝল এবার মরার আগে কিছু একটা করে যেতে হবে। সে লক্ষ্য করল ড্রামগুলোর পাশে একটি গ্যাসের সিলিন্ডার রাখা আছে, যা সম্ভবত ওয়েল্ডিং এর কাজে লাগে। সে কৌশলে সিলিন্ডারের নবটি খুলে দিল। হিস হিস শব্দে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করলো। বিক্রম পরিস্থিতি আঁচ করতে পেরে রিভলভার তুললেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অর্ণব দেশলাইয়ের কাঠিটি ছুঁড়ে দিল সেই গ্যাসের সিলিন্ডারের ওখানে, স্রোতের দিকে। মুহূর্তের মধ্যে এক বিশাল অগ্নিগোলা তৈরি হলো। বিস্ফোরণের ধাক্কায় অর্ণব ছিটকে এক কোণে পড়ে গেল। আগুনের তীব্রতায় ল্যাবরেটরির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ফেটে যেতে শুরু করলো। নীল রাসায়নিকগুলো যখন আগুনের সংস্পর্শে এলো তখন সেখানে থেকে বিষাক্ত ধোঁয়া বের হতে শুরু করলো। বিচিত্র ব্যাপার হলো ওই মাখন খাওয়া মহিলারা আগুনের তাপে আরো উন্মত্ত হয়ে উঠল। তারা যন্ত্রণায় চিৎকার না করে বরং বিক্রম আর মৈত্রীর দিকেই তেড়ে গেল। ড্রাগের প্রভাবে তাদের মস্তিষ্ক বিকল হয়ে গেছে। তারা এখন আর কারো হুকুম মানছে না। অর্ণব দেখল সেই দানবীয় মহিলারা বিক্রমকে ঘিরে ফেলেছে। বিক্রম গুলি ছুড়লেও তাদের থামানো যাচ্ছে না। অর্ণব যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেওয়ালের এক ফাটল দিয়ে বাইরের দিকে তাকালো। সে দেখল জেলের মূল ফটকের সামনে পুলিশের আসল বিশেষ বাহিনী পৌঁছে গেছে। হয়তো রহমত চাচা শেষ মুহূর্তে নিজের পাপবোধ থেকে পুলিশকে কোনোভাবে খবর পাঠিয়েছিলেন। পুরো গুদাম যখন ধসে পড়তে শুরু করেছে, অর্ণব দেখল মৈত্রী দেবী তার চাবির তোড়াটা নিয়ে পালানোর চেষ্টা করছেন, কিন্তু ওপর থেকে এক বিশাল জ্বলন্ত বিম তার গায়ের ওপর এসে পড়ল। অর্ণব আর দেরি না করে সেই ক্যামেরা পেনটি মুঠোর মধ্যে শক্ত করে ধরল। এটাই তার জীবনের শেষ এবং সবচেয়ে বড় স্কুপ। সে হামাগুড়ি দিয়ে সেই পুরনো নর্দমার পাথর দিকে এগোতে লাগলো। পেছনে তখন একের পর এক বিস্ফোরণ ঘটছে। নীল ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা যেন জেলের সব অন্ধকারকে গ্রাস করে নিচ্ছে। অর্ণব যখন জেলের সীমানা প্রাচীরের বাইরে পৌঁছালো তখন তার সমস্ত শরীরে রক্তে ভেজা। সে ঝাপসা চোখে দেখল সামনে অনেকগুলো টর্চের আলো। সে কেবল বিড়বিড় করে বলতে পারল, সব প্রমাণ এই কলমটায় আছে। ভোরবেলায় যখন সূর্যের প্রথম আলো জেলের ধোঁয়াটাতে আকাশের ওপর পড়ল তখন সেন্ট্রাল জেলের সেই কুখ্যাত অট্টালিকাটি কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে। দমকল কর্মীরা আজও জল ছিটিয়ে শেষ আগুনটাকে নেভানোর চেষ্টা করছিল।
অর্ণব তখন শহরের একটি বড় হাসপাতালের আইসিইউতে ভর্তি। তার শরীরে একাধিক ক্ষত এবং ফুসফুসে বিষাক্ত ধোঁয়া ঢুকে যাওয়ায় অবস্থা ছিল আশঙ্কাজনক। কিন্তু তার মুঠোর ভেতরে তখনও সেই ক্যামেরা পেনটি অটুট ছিল। হাসপাতালের বাইরে তখন তিল ধরনের জায়গা নেই। মিডিয়া থেকে শুরু করে সরকারের উচ্চ পদস্থ কর্মী তারা ভিড় করেছেন। জেলের ভেতরে কি এমন বিস্ফোরক ছিল যা পুরো এলাকাকে কাঁপিয়ে দিল, তা নিয়ে জনমনে তীব্র চাঞ্চল্য। অর্ণবের জ্ঞান ফেরার পর পুলিশের সৎ ডিআইজি অনিমেষ রায় এর হাতে তুলে দেওয়া পেনটির ভেতরে থাকা ভিডিও এবং নথিপত্র যখন জনসমক্ষে এলো তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গেল। অপারেশন মহিষাসুরের প্রতিটি অন্ধকার দিক ফুটে উঠল। দেখা গেল কিভাবে সাধারণ দেশি মাখনের সাথে নিষিদ্ধ রাসায়নিক মিশিয়ে কয়েদিদের ওপর প্রয়োগ করা হচ্ছিল। বিক্রম এবং মৈত্রীর মৃতদেহ উদ্ধার করা হলেও সেই বড় রাজনৈতিক নেতার মুখোশ খুলে যাওয়ার তাকেও গ্রেফতার করা হয়। অর্ণব সুস্থ হয়ে যখন হাসপাতাল থেকে বেরোলো তখন সে আর সাধারণ এক সাংবাদিক নেই, সে তখন সত্যের এক মূর্ত প্রতীক। সে খবর পেল যে রহমত চাচা মারা যাননি, তিনি আসলে শেষ মুহূর্তে অর্ণবকে বাঁচানোর জন্যই ওই গুদামের গ্যাস লাইনের নকশা অর্ণবের ঘরের মেঝেতে খোদাই করে রেখে দিয়েছিলেন। রহমত এখন একটি সরকারি সেফ হাউসে আছেন। কাহিনীটি শেষ হয় 1 বছর পরের এক দৃশ্য দিয়ে। জেলের সেই ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে এখন একটি বিশাল নার্সিং হোম এবং মহিলাদের পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে। যে মহিলারা সেই বিষাক্ত মাখনের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, অর্ণব নিজের উদ্যোগে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। অর্ণব আজও মাঝে মাঝে সেই পুরনো ডায়েরিটি খুলে দেখে। তার মনে পড়ে সেই রাতের অন্ধকারের কথা, মাখনের সেই তীব্র গন্ধের কথা। সে বুঝতে পারে ক্ষমতা আর টাকার লোভে মানুষ পশুর চেয়েও অধম হতে পারে, কিন্তু সত্যের একটি ছোট স্ফুলিঙ্গ সেই বিশাল অন্ধকারকেও পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্ণব তার কলমটি হাতে নিয়ে জানালার বাইরে তাকালো। নতুন এক সকালের সূর্য উঠেছে। তার কানে আজও ভাসে সেই রহমত চাচার কথা, সবাইকে মাখন খেতে হয় না বাবা, সত্যের তেজই মানুষের আসল শক্তি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার একটি ছোট্ট কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।